পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইউনিট 2 অর্থাৎ প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ এর আমরা প্রথম পার্টের উত্তর নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা ইউনিট 1 অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি আমরা যে সাজেশান দিয়েছি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে মার্কস ডিভিশন দিয়েছে সেই অনুসারে আমরা সাজেশান দিয়ে দিয়েছি বা নোটগুলোও দিয়ে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের সাজেশান দেওয়া হয়ে গেছে অর্থাৎ আঞ্চলিক সংস্থাসমূহ। আজকে আমরা এই দ্বিতীয় চ্যাপ্টার বা ইউনিট 2 আঞ্চলিক সংস্থাসমূহ এর 3টে পার্টে আমরা উত্তর দেব। আজকে আমরা এর প্রথম পার্টটা নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মার্কস ডিভিশন 2 আর 4 করেছে, অর্থাৎ 2 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে, 4 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে, অর্থাৎ 2 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন থাকবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে 2, 4 সবই একসাথেই রেখেছি। যে প্রশ্নটা 2 নম্বরে আসবে সেটা 2টো পয়েন্ট লিখলেই হবে, যেটা 4 নম্বরে আসবে সেটা 4টে পয়েন্ট লিখতে হবে, কারণ একই কোশ্চেন একই উত্তর বারবার লেখার অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা করেছি। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে যে 12ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং তোমাদের পল সায়েন্স পরীক্ষা আছে 20 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে এই 2026 সালে তোমরা জানো যে ভোট আছে, সেই বিধানসভার ভোটের জন্য হয়তো বিধানসভা ভোট মার্চ এপ্রিলে হতে পারে, সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার জন্য কিন্তু পরীক্ষা কিছুদিন এগিয়ে আসতে পারে। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার যারা পড়াশোনা করছো, পুজোর মধ্যে, পুজোর জাস্ট আগে শেষ হয়েছে, লক্ষ্মী পুজো শেষ হলো জাস্ট, এবার কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো আসছে, অনেকে বই কেনোনি বা অর্ডার দিচ্ছ, কিন্তু যাই করো না কেন পড়াশোনাটা শুরু করে দাও, কারণ পরীক্ষা কিন্তু তোমার এখনও হিসাব মতো যা আছে, যদি 20 ফেব্রুয়ারি 2026 সালে পরীক্ষা হয়, 4 মাসের মতো পরীক্ষা বাকি আছে, আর যদি এগিয়ে আসে তো হয়ে গেল। আর তোমাদের জানো রাষ্ট্রবিজ্ঞানে 8টা চ্যাপ্টার আছে, দেখো সমকালীন বিশ্ব রাজনীতিতে 3টে, তারপরে 5টা, এই 8টা চ্যাপ্টার তুমি একটু চিন্তা করো, তোমাকে 4 মাসে শেষ করতে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রধান আঞ্চলিক সংস্থাসমূহের যে 2 নম্বর বা 4 নম্বর আমরা যে কোশ্চেন দিয়েছিল সে উত্তর শুরু করি। দেখো আগে আমরা 2 নম্বর বা 3 নম্বরটা বলছি, কারণ হিসাব মতো তাই হয়, একটু এদিক ওদিক হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন আমরা যে এই চ্যাপ্টারটা পড়ব, অর্থাৎ প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ, এখানে আমরা 3টে আঞ্চলিক সংস্থাসমূহ বলবো। একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, একটা হচ্ছে সার্ক, একটা হচ্ছে আসিয়ান, এই 3টে। কারণ আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে একাধিক আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছিল, যেই সংস্থাগুলির মাধ্যমে সেই অঞ্চলের সার্বিকভাবে উন্নতি সাধিত হয়েছিল। শুধু সার্বিকভাবে নয়, বিশ্বের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়, যার ফলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনীতিবিদরা বা রাজনীতিবিদরা তারা আঞ্চলিক সহযোগিতার বা আঞ্চলিক সংস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠা করেন। সেই 3টে আঞ্চলিক সংস্থা সম্পর্কে আমরা আজকে যেটা আলোচনা করব, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। দেখো প্রথম প্রশ্নটা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা বর্ষ ও প্রতিষ্ঠাতা চুক্তির নাম কি? 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নটা দেখো, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ও মুদ্রার নাম কি? সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, এটা বেলজিয়ামে অবস্থিত, আর মুদ্রা হচ্ছে ইউরো। এবার দেখো পরের প্রশ্নটা, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? যে ইউনিয়ন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল, বুঝতে পেরেছি, ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করা বা ইউরোপে সার্বিকভাবে উন্নতি সাধন করা। এই ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার যে মূল উদ্দেশ্যগুলো ছিল, দেখো ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করা, 2 নম্বর অর্থনৈতিক ঐক্য ও উন্নয়ন স্থাপিত করা, 3 রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন করা এবং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। কারণ নিজেদের মধ্যে যদি আলাপ আলোচনা করা যায় তাহলে শান্তি স্থাপিত হতে পারে, ঐক্য স্থাপিত হতে পারে, বা যে কোনো সমস্যার যদি আলাপ আলোচনার মধ্যে মিটে যায় তাহলে কিন্তু সমস্যার সমাধান হয় এবং উন্নয়নের দিকে এগিয়ে যায়।
ঐক্য স্থাপন এবং সাধারণ নীতি আইনের প্রণয়নের মাধ্যমে যে রাজনীতিক এবং প্রশাসনিক ঐক্য স্থাপিত হয়। পরের প্রশ্নটা দেখো, কেন ইউরোপীয় ইউনিয়নকে একটি সফল আঞ্চলিক সংস্থা বলা হয়, বা ইউরোপ ইউনিয়ন প্রতিষ্ঠার গুরুত্ব বা তাৎপর্য যাই বলি না কেন, এই ইউরোপ ইউনিয়ন প্রতিষ্ঠার যে একটি সফল আঞ্চলিক সংস্থা এই কারণেই যে এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপে যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তাতে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন একটা বিশেষ ভূমিকা পালন করে। দ্বিতীয় পয়েন্টটা দেখো, ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলি, সেই সদস্য রাষ্ট্রগুলির যে পারস্পরিক সহযোগিতা, মুক্ত বাণিজ্য, একক বাজার এবং সাধারণ একটি মুদ্রা ইউরো চালুর ফলে ইউরোপের প্রত্যেকটা দেশে কিন্তু অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয় এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পায়। এবং মানুষ বুঝতে পেরেছে, ইউরোপীয় দেশগুলো বুঝতে পেরেছে, আমার উন্নতি মানে ওর উন্নতি, বা উল্টো দিক দিয়ে বলা যায় ওই দেশের উন্নতি মানে আমার উন্নতি, আর ওই দেশের ক্ষতি মানে আমারও ক্ষতি। তৃতীয় পয়েন্টটা দেখো, গণতন্ত্র ও মানবাধিকার প্রসার। ইউরোপীয় ইউনিয়ন তার সদস্য ও প্রতিবেশী দেশগুলোকে তার মতামতকে গুরুত্ব দেয়, হিংসার স্থান দেয় না, ফলে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। 4 নম্বর পয়েন্টটা দেখো, সামাজিক কল্যাণ ও পরিবেশ সুরক্ষা। অনেক সময় ইউরোপীয় ইউনিয়ন যে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য বা দুর্যোগ দেখা দিলে, বা শ্রমিকদের বা যারা নিডি তাদের ক্ষেত্রে বিভিন্ন উন্নতিমূলক বা সেবামূলক নীতি গ্রহণ করে। কাজেই আমরা উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে ইউরোপীয় ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা, এবং এই সংস্থার মাধ্যমে ওই অঞ্চলের অর্থাৎ ইউরোপীয় অঞ্চলের বিভিন্ন সমস্যার শুধু সমাধান হয়েছে না, তাই না, তাদের সার্বিকভাবে উন্নতিও পরিলক্ষিত হয়। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার বৈশিষ্ট্য লেখো। আমরা দেখেছি যে ম্যাট্রিক্স চুক্তির মাধ্যমে 1993 সালে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, এবং ইউনিয়ন যে প্রধান বৈশিষ্ট্যগুলো সেইগুলো হলো, প্রথম হচ্ছে আঞ্চলিক ঐক্যের সংগঠন। এই ইউরোপীয় ইউনিয়ন যে ওই অঞ্চলের বিভিন্ন স্বাধীন রাষ্ট্রকে একটা সূত্রে বা একটা ঐক্যে বেঁধে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক উন্নয়ন সাধনের চেষ্টায় উদ্যোগী হয়। 2 নম্বর পয়েন্টটা দেখো, একক অর্থনৈতিক বাজার। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে বা সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যে বাণিজ্য ও পুঁজির অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে একটা একক বাজার এবং মুদ্রা ব্যবস্থা কিন্তু গড়ে তোলা হয়। 3 নম্বর দেখো, একক মুদ্রা ইউরো প্রবর্তন, অর্থাৎ ডলার বা পাউন্ড যেটা ওদের নয়, ওই অঞ্চলের নয়, তারা একটা নতুন মুদ্রা চালু করেন ইউরো, এবং এই ইউরো মুদ্রার প্রবর্তনের ফলে এই অঞ্চলের রাষ্ট্রগুলির মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য বা সব দিক থেকে কিন্তু তারা যথেষ্ট অনেক সহজও হয়, অনেক ভালোও হয়। 4 নম্বর পয়েন্টটা দেখো, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার। প্রতিটি সদস্য রাষ্ট্র গণতান্ত্রিক শাসন, অর্থাৎ অন্য দেশে যাতে গণতন্ত্র রক্ষা হয়, মানবাধিকার বজায় থাকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা, শুধু নিজেদের দেশে নয় প্রতিষ্ঠা না, তারা অন্য দেশে এমন কোনো নীতি গ্রহণ করবে না যার ফলে অন্য দেশে গণতন্ত্র ক্ষুণ্ণ হতে পারে বা সম্ভাবনা দেখা দিতে পারে, বা মানবাধিকার ক্ষুণ্ণ হতে পারে, বা আইনের শাসন বিঘ্নিত হতে পারে। ফলে সার্বিকভাবে ইউরোপে একটা সুস্থ শান্তিপূর্ণ পরিবেশের বাতাবরণ কিন্তু প্রবাহিত হতে থাকে। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় ইউনিয়নের মূল নীতিগুলি লেখো। আমরা দেখেছি 1993 সালে যে ম্যাট্রিক্স চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, তার মূল নীতি হলো ঐক্য ও সহযোগিতা, অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলির যাতে মধ্যে ঐক্য এবং সহযোগিতা বজায় থাকে। 2 নম্বর, গণতন্ত্র ও মানবাধিকার, তাদের এই অঞ্চলে যাতে গণতন্ত্র এবং মানুষ তার ন্যায্য অধিকার লাভ করতে পারে। আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হতে পারে, অর্থাৎ এখানে জাতি, ধর্ম, বর্ণ বা উচ্চ নিচু কোনো ভেদ নয়, একই রকম অন্যায়ের একই রকম শাস্তি। এবং 4 নম্বর হচ্ছে শান্তি ও নিরাপত্তা। ইউরোপ বা অন্যান্য বিশ্বের অন্যান্য স্থানে যাতে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় থাকে। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় ইউনিয়ন কীভাবে একটি অতিরাষ্ট্রিক সংস্থা হিসেবে গড়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসাবশেষের পর, কারণ আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ফলে পৃথিবীর স্থিতিশীলতা বা শান্তি অনেকাংশে নষ্ট হয়েছে, এবং দ্বিমেরু বিশ্বের সৃষ্টি হয়েছে বা ঠান্ডা যুদ্ধের শুরু হয়। এবং
এই এই অঞ্চলের লোকেরা অর্থাৎ ইউরোপীয় অঞ্চলেরাকে তাদের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি সংস্থা গঠন বা ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা করেন এবং এই ইউরোপীয় ইউনিয়ন একটি অতিরাষ্ট্রিক সংস্থা হিসেবে গড়ে ওঠে। তার যেমন কীরকমভাবে কেন আমরা বলবো রাজনৈতিক ও প্রশাসনিক ঐক্য, কারণ এই ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে এই অঞ্চলের রাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক ঐক্য স্থাপিত হয়, কারণ মুদ্রা, একই মুদ্রা, অর্থনীতি, বাণিজ্য এগুলির মাধ্যমে তারা একটা সূত্রে বেঁধে যায়। নেক্সট, ইউরোপীয় মুদ্রা ও প্রতিষ্ঠান। 1999 সালে ইউরো মুদ্রা প্রবর্তন এবং ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কমিশন প্রভৃতি প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রকৃত অতিরাষ্ট্রিক সংস্থায় পরিণত হয়। 3 নম্বর পয়েন্টটা দেখো, বর্তমান অবস্থা। বর্তমান ইউরোপীয় ইউনিয়ন কেবল অর্থনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক প্রভৃতি ক্ষেত্রে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করে, অর্থাৎ কোনো রাষ্ট্র এককভাবে বা নিজের ক্ষমতা জাহির করার জন্য নয়, এই অঞ্চলে যাতে শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, এর জন্য তারা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ওই অঞ্চলের মানুষের বা ওই তাদের গোষ্ঠীর মানুষের স্বার্থে তারা পরিচালিত হয়েছে, যার ফলে অতিরাষ্ট্রিক সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। পরের প্রশ্নটা দেখো, ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্যের মূল্যায়ন কেন বা ইউরোপের একটা সাধারণ মুদ্রা চালু কারণ কেন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন কেন একটা সাধারণ মুদ্রা বা ইউরো চালু করে, বা এটা এই কোশ্চেনটা এটা লিখলেও হবে এই পয়েন্টগুলো, যে ইউরোপীয় ইউনিয়ন গঠনের তাৎপর্য আলোচনা করো। প্রথম হচ্ছে অর্থনৈতিক ঐক্য বৃদ্ধি। একটা সাধারণ মুদ্রা ব্যবহার করার ফলে সেই দেশগুলোর মধ্যে একই রকম বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক লেনদেন করতে হয়। কারণ দেখো, এক এক দেশে যেমন এক এক রকম যদি পয়সা থাকে, এই দেশের পয়সা কত, ওই দেশের পয়সা কত, এগুলো কোনো সমস্যা দেখা যায়। ফলে যদি একই মুদ্রা হয় তাহলে দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ বা আর্থিক লেনদেন সহজ হয়ে যায়, তুলনামূলকভাবে সহজ হয়। 2, মুদ্রা বিনিময় সমস্যার সমাধান। ইউরো চালু হওয়ার ফলে প্রতিটি দেশে আলাদা মুদ্রার সমস্যার যে সমাধান হয়, অর্থাৎ এক এক দেশে এক এক মুদ্রা চালু থাকার পরিবর্তে ইউরো মুদ্রা চালু হওয়ার পর একই মুদ্রা হওয়ার ফলে সমস্যার সমাধান মিটে যায়। বাজারের স্থিতি। একক মুদ্রা বা একটি মুদ্রা চালু হওয়ার ফলে বাজারে সুদের হাত থেকে শুরু করে সব কিছু যে অনিশ্চয়তা ছিল, কিন্তু একই মুদ্রা চালু হওয়ার ফলে সেই অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসে বা স্থিতিশীলতা আসে। 4 নম্বর হচ্ছে ইউরোপীয় ঐক্যের প্রতীক। একটি সাধারণ মুদ্রা ইউরোপীয় সংহতি এবং ঐক্যের প্রতীক হিসাবে যা কাজ করে, যা সদস্য রাষ্ট্রগুলিকে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং আস্থা আনতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রসারণ নীতির সুবিধা ও অসুবিধা লেখো। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রসারণ নীতি হলো নতুন দেশগুলিকে সদস্য রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ যতগুলো রাষ্ট্র আছে, আরও অন্যান্য যে ইউরোপীয় রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলোকে যাতে এই তাদের সদস্য হয় তার চেষ্টা করে। এই নীতির কী সুবিধা হলো বা কী সুবিধা দেখা যায়? ইউরোপে শান্তি বজায় থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকতে পারে, অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নতি হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি, কারণ এই অঞ্চলের যদি এককভাবে তারা কথা বলে তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের মর্যাদা বা সম্মান বা প্রভাব বৃদ্ধি পাবে। 4 নম্বর হচ্ছে ইউরোপের ঐক্য ও সহযোগিতা জোরদার, অর্থাৎ ইউরোপীয় রাষ্ট্রগুলি যদি পারস্পরিক ঐক্য এবং সহযোগিতার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে তাহলে বা সাংস্কৃতিক সর্বরকমভাবে পাশে থাকে, তাহলে ইউরোপীয় ঐক্য এবং সহযোগিতা জোরদার হয় এবং যার ফলে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু তারা পূর্বের তুলনায় উন্নতি হবে। এর কিছু ত্রুটি বা সীমাবদ্ধতাও দেখা যায়। প্রশাসনিক জটিলতা। অধিক সদস্য রাষ্ট্র হলে এটা প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে, যা অনেক সময় কিন্তু প্রক্রিয়া সময় সাপেক্ষ হতে পারে বা সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা দেখা দেয়। অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি। দরিদ্র ও উন্নত দেশের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাবে, ফলে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাবে। 3 নম্বর হচ্ছে ইউরোপীয় সব দেশে ভাষা, সংস্কৃতি, ধর্ম, রীতি, নীতি, আদব কায়দা এক নয়।
ফলে সবাই যদি একই ছাতার তলায় আসে, তাদের সংস্কৃতি, রীতিনীতি, ধর্মীয় পার্থক্য তাদের বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে, সমস্যার সম্মুখীন হবে। 4 নম্বর, আভ্যন্তরীণ রাজনৈতিক মতভেদ। বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাত, অর্থনৈতিক অবস্থা ভিন্ন। এর ফলে কিন্তু প্রত্যেক রাষ্ট্র নিজের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ বা অর্থনৈতিক স্বার্থ বজায় রাখার চেষ্টা করবে, যার ফলে একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের বিরোধ বা মতভেদ দেখা দেবে, কারণ তাদের মতাদর্শ আলাদা, চিন্তাভাবনা আলাদা, উন্নতির ক্ষেত্র আলাদা, বিষয় আলাদা। নেক্সট 10 নম্বর চুক্তি, ম্যাট্রিক চুক্তি ইউরোপীয় ইউনিয়ন ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 1992 সালে ম্যাট্রিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ, যা ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার সূচনা করে বা রাজনৈতিক ভিত্তি চালু করে। প্রথমত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা। এই চুক্তির প্রধান অবদান হলো একটি ইউরোপীয় অর্থনৈতিক প্রতিষ্ঠা থেকে প্রথমে, অর্থাৎ একটা এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় প্রতিষ্ঠা হয়, তার মধ্যে থেকেই তারই পরিণতি রূপ হলো কিন্তু ইউরোপীয় ইউনিয়ন। তারপর হচ্ছে এই ম্যাট্রিক চুক্তির মাধ্যমে ইউরোজোনের, অর্থাৎ আমরা একটা আলাদা জোন, এই ধারণা প্রতিষ্ঠা হয়। এর থেকে আসে একক মুদ্রা, সেই একক মুদ্রা হচ্ছে ইউরো। 3 নম্বর হচ্ছে ইউরোপীয় নাগরিকত্ব চালু। এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব প্রতিষ্ঠিত হয়। এবং 4 নম্বর হচ্ছে রাজনৈতিক সংহতির জোরালো পদক্ষেপ। ম্যাট্রিক চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশগুলির মধ্যে রাজনৈতিক সংহতি, ঐক্য বৃদ্ধি পায়, যার ফলে তাদের মধ্যে কিন্তু তাদের সার্বিক উন্নতি দেখা যায়। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই। আমরা ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টার, প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ, এখানে 3টে চ্যাপ্টারের কথা বলা হয়েছে, 3টে আঞ্চলিক সংস্থার কথা বলা হয়েছে। তার মধ্যে আমরা প্রথম সংস্থাটা আলোচনা করলাম। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকন টিপে রেখো। আমরা অতি শীঘ্র বাকিগুলোও নিয়ে আসবো, কাজেই তোমরা তোমাদের মতভেদ জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকন টিপে রেখো। তোমরা জানো আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন নোট এবং সাজেশান দিই, যে নোটগুলো দিয়ে আমরা সম্পূর্ণ বুঝিয়ে দিই। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।